আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৪ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজ কেন জানি মনে হলো একটু পড়ি, তাই পড়েছি। তোমার যখন ভালো লাগছে না তাহলে খুলে ফেলি। এই বলে আমি রুমের দিকে যেতে চাইলে তখনই হঠাৎ রাফি আমার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে। কপালের উপর উড়তে থাকা ছোট ছোট চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে দিতে বলে, না, একদম খুলবে না, যতক্ষণ না আমার দেখার স্বাদ মেটে। বলা হয় মানুষ একবারই প্রেমে পড়ে, কিন্তু এটা সত্যি হতে পারে না। কারণ আমি যতবার তোমার দিকে তাকাই ততবার আমি তোমার প্রেমে পড়ি। আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলো তো? আমি তো হতবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। কেনই বা থাকবো না? তার নিখুঁত অভিনয় দেখে আমিও তো হয়রান হয়ে যাচ্ছি। লোকে বলে অতি ভক্তের চোরের লক্ষণ। কথাটা তো রাফির সাথে একদম ম্যাচ হয়ে যাচ্ছে। ঘরে সুন্দরী বউ, অফিসে পরকীয়া নারী। যদি স্বপ্ন সত্যি হয়ে থাকে তাহলে আমার ছোট বোন রাইসা। তিনটে নারীর সঙ্গ পাওয়া পুরুষের আর কি চাই? আচ্ছা, ওর কি একটুও লজ্জা করে না আমার মতো এত সরল সোজা একটা মেয়েকে ঠকাতে? ওর প্রতি ভালোবাসার কোনো কমতি রাখিনি আমি। তাহলে কেন ও আমার সাথে এমন করলো? কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল আমার। এদিকে আমার চোখে পানি দেখে রাফি ব্যস্ত হয়ে বলে, এই পাখি, কি হলো তোমার? তুমি কান্না করছো কেন? এই বলে আমাকে বুকে জড়িয়ে নেয়। তারপর আমার মাথায় একটা চুমু খেয়ে বলে, কি হয়েছে বলো পাখি? আমি কি কোনো অন্যায় করেছি, নাকি অজান্তেই কোনো কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে? বলো পাখি। আমি চোখের পানি মুছে নিজেকে ছাড়িয়ে নিলাম। আমি বললাম, কিছু হয়নি। আর তোমাকে না বারণ করেছি আমাকে পাখি না ডাকতে? রাফি বলে, কিন্তু কেন? বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে পাখি ডেকে এসেছি, তাহলে কেন তুমি আমাকে মানা করছো পাখি না ডাকতে? আমি বললাম, আমার ভালো লাগে না, কেমন যেন গায়ে কাটার মতো বেঁধে। রাফি বলে, কই, এত বছর তো বলনি সে কথা, তাহলে আজ কেন বলছো? আমি বললাম, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? রাফি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আজ পর্যন্ত কখনো চেয়েছি, তাহলে আজ কি করে চাইবো বলো? শুধু জানতে চেয়েছি। আমি তোমাকে সত্যি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তাই তুমি যেটা বলবে সেটা শুনতে আমি বাধ্য। কিন্তু তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল। আমি বললাম, জিজ্ঞেস করো। রাফি আমার ঘাড়ে একটা চুমু দিয়ে বলে, লক্ষ্মীটি, আজকে কি তুমি আমার অফিসে গিয়েছিলে? আমি জানতাম আমি যে অফিসে গিয়েছি সেই খবর ও পেয়ে যাবে, তাই আমি আগে থেকেই সব ভেবে রেখেছি কি বলবো ওকে। আমি বললাম, হ্যাঁ গিয়েছিলাম তো। রাফি বলে, তাহলে আমার সাথে দেখা না করে চলে এলে যে? আমি বললাম, আসলে হয়েছে কি জানো, রাইসাকে হোস্টেলে দিয়ে আমি সোজা বাসায় আসি। বাসায় এসে কেন জানি না বারবার তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই আর দেরি না করে তোমাকে দেখতে গিয়েছিলাম। কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। এই কথা শুনে রাফি কিছুটা ঘাবড়ে যায়। রাফি আমতা আমতা করে বলে, কেন, কি হয়েছে? আমি বললাম, কি আর হবে, আমি বাসার দরজা লক করতেই ভুলে গেছি, তাই তো তোমার সাথে দেখা না করে ভাগতে ভাগতে বাসায় চলে আসি। আমার কথা শুনে রাফি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, যাক বাবা, বাঁচা গেছে। ও কিছু দেখেনি তাহলে। যদি কিছু দেখতো তাহলে সেরেছিল। রাফি বলে, বাসার দরজা খোলা রেখে গেছো তো কি হয়েছে, থাকতো খোলা, অন্তত তুমি আমার সাথে দেখা করে আসতে। আমি বললাম, কি বলছো তুমি? আজকাল চোর ডাকাতের অভাব আছে? ঘরের দরজা খোলা পেয়ে যদি সব নিয়ে যেত তখন কি হতো? রাফি বলে, কি হতো? কিছুই হতো না। আমি আবার না হয় নতুন করে সব এনে দিতাম। আমি কি আমার বইয়ের কোনো কিছু অপহরণ রাখতে পারি? ওর কথা শুনে আর ওর অভিনয় দেখে মনে মনে খুব হাসি পাচ্ছে আমার। আমি বললাম, অনেক হয়েছে, যাও হাত মুখ ধুয়ে আসো, খেতে বসবে। রাফি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার এখন খেতে ইচ্ছে করছে না, তবে আমার এখন অন্য কিছু করতে মন চাইছে। আমি বুঝেও না বোঝার ভান করে বললাম, অন্য কিছু মানে সেটা আবার কি? রাফি বলে, এই, একদম ন্যাকামি করবে না, তুমি বুঝতে পারছো না আমি কি চাই? আমি বললাম, বারে, তোমার কি চাই তুমি না বললে আমি বুঝবো কি করে? রাফি আমার কানের লতিতে হালকা করে কামড় দিয়ে ফিস ফিস করে বলে, আমার শরীরের স্পর্শে তুমি কি বুঝতে পারছো না আমার এখন কি চাই? আমি বললাম, এখন একদম না, আগে খাওয়া দাওয়া করো, পরেরটা পরে দেখা যাবে। রাফি আমার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ না করো না,
আমার শরীরে জ্বালা ধরিয়ে সে জ্বালা না নিভিয়ে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? এমনটা করে না লক্ষ্মীটি। আমি বললাম, আহা, এমন করছো কেন? বোঝার চেষ্টা করো। এই মাত্র তুমি কাজে থেকে এসেছো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, তারপর না হয়। রাফি বলে, না না, সেটা হচ্ছে না। এই বলে সে আমাকে কোলে তুলে নিল। কিন্তু সত্যি বলতে আমার এখন একটা মুহূর্ত ইচ্ছে করছে না ওর সাথে কাটাতে। তবে এখন কিছু বলতেও পারবো না। এদিকে রাফি আমাকে কোলে করে বিছানায় এনে শুইয়ে দিল। একে তো আমি শর্ট জামা পরেছি, যেটা আমার হাঁটুর উপর অবধি, এমনকি আমি কোনো লেগিংস পরিনি, যার ফলে রাফির দৃষ্টি আকর্ষণ করছে আমার ফর্সা পা দুটো। রাফি দেরি না করে আমার পায়ে টুপ টুপ করে কিস করতে লাগলো। কিস করতে করতে আমার পেটের কাছে এসে থামলো। ধীরে ধীরে কাঁধের ফিতা টেনে নিচে নামিয়ে দিয়ে আমার গলায় মুখ গুজে দিল। সেখানে ছোট ছোট কামড় আর কিস করতে লাগলো। মাথা তুলে এক নজর আমার চোখের দিকে তাকিয়ে ঠোঁটে আলতো করে চুমো খেলো। তারপর বুকে মুখ গুজে দিয়ে ধীরে ধীরে নিজেও বিবস্ত্র হতে লাগলো। একসময় আর থাকতে না পেরে সঙ্গমে লিপ্ত হলো। এদিকে আমার ইচ্ছে করছে ওকে এখন আমার বুকের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেই, কিন্তু সেটা না করে দাঁতে দাঁত চেপে হজম করছি। এছাড়া যে কোনো উপায় নেই এখন আমার। যেটা আজ দেখেছি সেটা ফাঁস করলে তো বাকিটা আধুরা থেকে যাবে। আমি যে সবটা হাতে নাতে প্রমাণ করতে চাই। প্রায় ঘন্টাখানেক পর রাফি নিতিয়ে পড়ল। ক্লান্ত হয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমি ওর চুলে বিলি কাটছি। তারও বেশ কিছুক্ষণ পর দুজন ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে চলে এলাম। কিন্তু আজ রাফি অন্যরকম বিহেভ করছে। একটি মুহূর্তের জন্য আমাকে ওর কাজ ছাড়া করছে না। যেন ওর মনে হচ্ছে চোখের আড়াল হলেই আমি হারিয়ে যাব। আমি আর থাকতে না পেরে বললাম, এই, কি হয়েছে তোমার? বলো তো, আজ এমন করছো কেন? রান্নাঘরে গেলেও পিছে পিছে যাচ্ছ, বেলকনিতে গেলেও পিছে পিছে যাচ্ছ, এমনকি ওয়াশরুমে গিয়েছি সেখানেও পিছে পিছে ওয়াশরুমে গেলে। ব্যাপার কি তোমার? রাফি আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি তোমাকে। আমি বললাম, তো? রাফি বলে, হারাতে চাই না তোমাকে, আমার ভয় হয়, খুব ভয় হয় তোমাকে নিয়ে। আমি বললাম, আমি এখনো মরিনি, বেঁচে আছি। তুমি শুধু শুধু। কথাটা শেষ হলো না, তার আগেই হঠাৎ রাফি আমাকে এক ঝটকায় নিজে থেকে ছাড়িয়ে আমার চোখে চোখ রাখলো। এই 5 বছরে এই প্রথম আমি ওর মুখে রাগ দেখলাম। ও রেগে গেলে যে ওর চোখ লাল হয়ে যায় আমি জানতাম না। সত্যি বলতে এবার আমার ভয় লাগছে। রাফি দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে বলে, কি বললে তুমি? সাহস থাকে তো আরেকবার মুখ দিয়ে উচ্চারণ করো। কি হলো, করো। জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোমার আমি। আর কখনো যদি মুখ দিয়ে মরার কথা বের করেছ। ওর অগ্নিমুক্তি রূপ দেখে ভয়ে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। এদিকে আমাকে আবার কান্না করতে দেখে রাফি আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, সরি সরি, আবার কাঁদিয়ে দিলাম তোমাকে। কি করব আমি? তোমাকে ছাড়া যে আমার চলবে না, আমার যে তোমাকেই চাই। আমি মনে মনে ভাবছি, সত্যিই কি তুমি আমাকে চাও? আর কত, আর কত মিথ্যে বলবে তুমি? আর কত মিথ্যে সান্ত্বনা আমাকে দেবে? সেই রাতে রাফি আমাকে ওর বুকের উপর রেখে ঘুম পাড়ালো। সারা রাত আমি রাফির বুকের উপর ঘুমিয়েছি। ভালোবাসা, অদ্ভুত নাম ভালোবাসার। ভালোবাসলেও ফেসেছ, না বাসলেও ফেসেছ। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি রাফি আমাকে 2 হাতে আঁকড়ে ধরে রেখেছে। এক নজর ওর মুখের দিকে তাকিয়ে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। আবার ওর বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আমি ওকে ডাকলাম, এই শুনছো? কি হলো? ঘুম থেকে ওঠো, অফিসে যাবে না? রাফি নড়ে চড়ে আমাকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, না, আজ আমি অফিসে যাব না। আমি একটু অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগছে? রাফি বলে, না, আজকের দিনটা আমি তোমার সাথে কাটাতে চাই। আমি বললাম, ঠিক আছে, আমি বরং উঠে তোমার জন্য নাস্তা বানাই। রাফি আমার ঘাড়ে মুখ গুজে চুমো দিয়ে বলে, না, একদম ওঠার চেষ্টা করবে না, এখন চুপটি করে আমার বুকে থাকো। সত্যি বলতে আমার আর ইচ্ছে করছে না এই মিথ্যে মায়ার জালে আটকে থাকতে। তারপরও দাঁত মুখ খিচে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। আমাকে যে সবকিছু জানতে হবে। এভাবে সারাদিন আমাদের সময়টা কাটলো। রাফি পুরোটা সময় আমার সাথেই ছিল। তার পরের দিন থেকে রাফি আবার অফিসে যাওয়া শুরু করলো। আর আমি রাফি বেরিয়ে যাওয়ার পরই আবার অফিসে গেলাম। গেটের দারোয়ানের সাথে অনেকক্ষণ কথা বললাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। শুধু এইটুকু বলল যে নিতু ম্যাডাম তেমন একটা ভালো না, একটু গায়ে পড়া টাইপের।
আর রাফি স্যার তো খুব ভালো। উনি সকালে অফিসে আসেন, অফিস শেষে আবার বেরিয়ে যায়। আজ পর্যন্ত খারাপ কিছু দেখিওনি, শুনিওনি। আমি বললাম, ঠিক আছে, তবে আমি যে এখানে এসেছি, প্লিজ তোমার স্যারকে বলো না। আর কখনো যদি কিছু দেখো, মানে আমাকে জানানোর মতো, তাহলে প্লিজ আমার এই নাম্বারে ফোন দেবে। এই বলে একটা কাগজে আমার ফোন নাম্বার আর সাথে 1000 টাকা দারোয়ানের হাতে গুঁজে দিলাম। দারোয়ান নিতে চাইল না, আমি জোর করে দিয়ে আসলাম। এদিকের ভেজালটা তো শেষ হলো, এবার আমাকে রাইসার দিকে ধ্যান দিতে হবে। কিন্তু কি করে? ওর হোস্টেল আমার বাড়ি থেকে অনেকটা দূরে। এত দূরে প্রতিদিন যাওয়া আসা করা সম্ভব না। এমন কাউকে চাই যে আমাকে প্রতিদিনের আপডেট দেবে, কিন্তু এমন লোক কোথায় পাবো? আমাকে একবার ওর হোস্টেলের ম্যানেজারের সাথে কথা বলতে হবে। এই ভেবে সেদিন বাসায় চলে এলাম। তার পরের দিন রাফি অফিসে গেলে আমি রাইসার হোস্টেলে গেলাম। ভাগ্যক্রমে হোস্টেলের ম্যানেজারের সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল। রাস্তা বলতে হোস্টেলের বাহিরে। ওনাকে দেখে আমি এগিয়ে গেলাম। ম্যানেজারের সামনে গিয়ে সালাম বিনিময় করে আমি বললাম, আমাকে চিনতে পেরেছেন? আমি রাইসার বড় বোন। ম্যানেজার বলে, কেন চিনতে পারবো না? আপনিই তো আপনার বোনকে পরশুদিন নিয়ে এসেছিলেন। আমি বললাম, জি। ম্যানেজার বলে, তা আজ হঠাৎ আপনি এখানে? না মানে কিছু মনে করবেন না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আমি বললাম, না না, কিছু মনে করার কি আছে। আসলে আমি এসেছি আপনার সাথে একটু কথা বলতে। আপনার সাথে আমার কিছু কথা আছে। ম্যানেজার বলে, বলুন, কি বলতে চান? আমি বললাম, আসলে আমি আমার বোনের ব্যাপারে কথা বলতে এসেছি। ওকে হোস্টেলে এমনি এমনি দেইনি, তার পেছনে কিছু কারণ ছিল। প্রথমত, ও ঠিকমতো পড়াশোনা করছে না। দ্বিতীয় হলো, একটা বাজে ছেলের খপ্পরে পড়েছে। বুঝতে তো পারছেন? ম্যানেজার বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, এসব তো আজকাল হয়ে চলেছে। তবে আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমি বললাম, কিন্তু আপনার কাছে আসা আমার অন্য কারণে। আসলে ওই ছেলেটা এখানে এসেও ওকে ডিস্টার্ব করতে পারে, তাই আপনার কাছে একটা অনুরোধ করব, রাখবেন? ম্যানেজার বলে, কোনো সমস্যা না, আপনি বলুন আপনার কি অনুরোধ, আমি যথাযথি রাখার চেষ্টা করব। আমি বললাম, যখনই কোনো ছেলে ওর সাথে দেখা করতে আসবে, প্লিজ আপনি অন্তত আমাকে একটিবার ফোন করে জানাবেন, তাহলে আমার একটু উপকার হয়। ও আমার একমাত্র বোন, ওর ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাক, আমি সেটা চাই না। প্লিজ আপনি আমার এই উপকারটুকু করবেন? ম্যানেজার বলে, কোনো সমস্যা না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি ম্যানেজারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে এলাম। কিন্তু যতই আমি ম্যানেজারকে বলে আসি না কেন, মনের মধ্যে একটা খুঁতখুঁতানি রয়েই গেছে। নানান চিন্তা যেন ভর করেছে আমাকে। রাফি এখন অফিসে কি করছে? নিতুর সাথে মনে হয় রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে। কিভাবে পারে এগুলো করতে? সারাদিন আমার ভাবনায় কেটে গেল। সন্ধ্যার দিকে রাফি বাসায় এলো। বাসায় এসেই সেই আগের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে এলিয়ে থাকা চুলগুলো সরিয়ে মুখ গুজে দিল। ঘাড়ে কিস করে নাক ঘেঁষতে ঘেঁষতে বলে, কেমন আছো গো তুমি? আজ সারাটা দিন তোমাকে কতটা মিস করেছি তুমি জানো? আমি বললাম, বাবা, এত ভালোবাসা কোত্থেকে আসে? তোমার কি হয়েছে বলো তো? এই 5 বছরে কখনো তো দেখিনি তোমাকে এমনটা করতে। হঠাৎ আজ 2-3 দিন ধরে কি হলো তোমার? রাফি বলে, কেন তুমি জানো না? এতদিন যে তোমার বোন এই বাসায় ছিল, তার সামনে তো তোমার সাথে এমন করতে পারি না। এসব যদি ওর সামনে করি কি ভাববে বলো তো? আমি মনে মনে বললাম, আমি জানি এখন তুমি তার সঙ্গ পাচ্ছ না, তাই সেটা আমার উপরেই মেটাচ্ছ। মনে মনে দুঃখও হলো, আবার হাসিও পাচ্ছে নিজের ভাগ্যের ওপর। রাফি বলে, কি হলো, চুপ হয়ে গেলে যে? আমি বললাম, কিছু না, তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। রাফি বলে, আরে এমন করছো কেন? খাবার পরেও খাওয়া যাবে, তুমি এখন আমার কাছেই থাকো। বেশ কিছুক্ষণ এভাবে আমাকে বুকের সাথে জড়িয়ে রাখলো, কোনো কথা বলছে না। হঠাৎ নীরবতা ভেঙে বলে, পরশু কিন্তু তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, মনে আছে তো? আমি মনে মনে বললাম, এই তো আসল কথা বের হচ্ছে। তারপর ওকে বললাম, ডাক্তারের কাছে না গেলে হয় না? দেখো আমি তো সুস্থই আছি, কোনো সমস্যা তো হচ্ছে না। রাফি আমার ঘাড়ে চুম্বন করে বলে, যখনই তুমি কোনো ডাক্তারের কাছে যাবে, তাকে তোমার সমস্যার কথা বলবে, তখন সে তোমাকে চেক আপ করে ওষুধের একটা ফর্দ ধরিয়ে দেবে। তারপর বলবে এই ওষুধগুলো নিয়মিত খাবেন, তার সাথে এটাও বলবে যে এই ওষুধগুলো আপনাকে 6 মাস খেতে হবে, নয়তোবা 2 মাস, যার যতদিন লাগে আর কি।
আর আমরা কি করি, কয়েকদিন ওষুধ খেয়ে ভালো হয়ে গেলেই আর খাবো না বলে রেখে দেই। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমাদের উচিত যতদিনের ডোজ দেওয়া হয় ততদিনে তা পূরণ করা। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। এই তো আর মাত্র একটা ইঞ্জেকশন, তারপর তোমার ফুল বডি আবার এক্সরে করানো হবে। এক্সরে দেখে তুমি সুস্থ হয়েছো কিনা সেটা জানা যাবে। তাই তোমাকে পরশুদিন ডাক্তারের কাছে যেতে হবে। কোনো অবহেলা চলবে না। তোমার জন্য না হলেও আমার জন্য যেতে হবে, কারণ আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। বুঝেছো লক্ষ্মীটি? আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, বুঝেছি, কিন্তু আমার যে আর ভালো লাগছে না প্রতিদিন এতগুলো ওষুধ খেতে। বিরক্ত হয়ে গেছি আমি। রাফি বলে, আমি জানি তো আমার লক্ষ্মীটি কতগুলো ওষুধ খায়, কিন্তু কি করব লক্ষ্মীটি বলো? তোমাকে নিয়ে যে আমি টেনশনে থাকতে পারি না। এই তো আর মাত্র একটা ইঞ্জেকশন, এটা দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, রাফি বলে, এই তো আমার লক্ষ্মী বউ। এই বলে ওর দিকে ফিরিয়ে আমার গালে 2 হাত রেখে মুখ উঁচিয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। পাশেই সোফা ছিল। ধীরে ধীরে আমাকে নিয়ে সোফায় বসে আমাকে ওর কোলে বসালো। ঠোঁট জোড়া এখনো আঁকড়ে ধরে আছে। 2 হাতে আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। এবার সে ঠোঁট ছেড়ে দিয়ে আমার বুকে মুখ গুজে জোরে নিঃশ্বাস নিতে থাকলো, আর নাক ঘেঁষতে ঘেঁষতে শরীরের ঘ্রাণ নিতে থাকে। সে এক অন্যরকম অনুভূতি। প্রায় বেশ কিছুক্ষণ সময় এভাবে কেটে গেল। এবার সে মুখ উঁচিয়ে আমার চোখে চোখ রেখে বলে, তুমি জানো, প্রতিদিন তোমার কথা ভাবা আমার অভ্যাস হয়ে গেছে। তোমার হাসি, তোমার কণ্ঠ, তোমার স্পর্শ আমাকে নতুন করে বাঁচতে শেখায়। তুমি এটা মনে রেখো, আমি চিরকাল তোমারই থাকবো, কারণ তুমি আমার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আই লাভ ইউ জান। বড্ড বেশি ভালোবাসি তোমাকে। এতটাই ভালোবাসি যে কখনো হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। এই বলে সে আমার বুকে আবার মুখ ডোবায়। ওর এই ভালোবাসাপূর্ণ কথা শুনে আমার গা যেন রি করে উঠছে, কিন্তু কিছু করার নেই। তাই মুখে একটা মলিন হাসি ফুটিয়ে বললাম, আমিও। এখন ছাড়ো তো, তোমার নিশ্চয় খিদে পেয়েছে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি বরং তোমার জন্য খাবার বাড়ি। রাফি বলে, এই বলে সে আমাকে ছেড়ে সোজা রুমে চলে গেল। আমি চোখ ছোট ছোট করে ওর চলে যাওয়া দেখলাম। এইভাবে দিন 2 কেটে গেল। আজ আমার হসপিটালে যাওয়ার কথা, তাই রাফি আজ অফিসে যায়নি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরোতে বেরোতে 11টা বেজে গেল। আমার কিন্তু কোনোভাবেই যেতে ইচ্ছে করছিল না, কিন্তু আমি নাও করতে পারছি না, কারণ যদি অন্য কিছু সন্দেহ করে বা বুঝে যায় যে আমি ওকে সন্দেহ করছি। তাই হসপিটালে যাওয়ার পর প্রথমে আমাকে ইঞ্জেকশন দেওয়া হলো। এরপর আমার চেক আপ আর এক্সরে হলো। এগুলো করতে করতে প্রায় দুপুর 1টা বেজে গেছে। রাফি করিডোরের পাতা চেয়ারে আমাকে বসিয়ে রেখে ডাক্তারের সাথে কথা বলতে চেম্বারে গেল। প্রায় আধা ঘন্টা ধরে কথা বলে বেরিয়ে এলো। এরপর আমাকে নিয়ে গাড়িতে বসে বলে, এবার বলো কি খাবে? আমি বললাম, তার আগে বলো ডাক্তারের সাথে কি এত কথা বললে? হঠাৎ এমন প্রশ্নয় রাফি ভেবাচাকা খেয়ে যায়। কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে, তোমাকে নিয়ে কথা হচ্ছিল, এবারের রিপোর্ট কেমন আসবে তা নিয়ে। ডক্টর বলেছে ইনশাল্লাহ 100% শিওর সুস্থ হয়ে যাবে। চিন্তা করো না তুমি, এখন বলো কি খাবে? আমি বললাম, খুব খিদে পেয়েছে, ভালো কোনো রেস্তোরাঁয় চলো। রাফি আমাকে নিয়ে রেস্তোরাঁয় গিয়ে আমার পছন্দের সব খাবার অর্ডার করলো। তারপর আমরা খেয়ে দিয়ে বাসায় চলে এলাম। এরই মধ্যে ঘর খুঁজেও কোনো ভালো ঘর পেলাম না। আরেকটা বিষয় লক্ষ্য করলাম, বাড়িওয়ালার ভাগ্নেকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না। কোথায় গেছে জানিও না। যেদিন রাইসাকে হোস্টেলে দিয়ে এসেছিলাম সেদিন শুধু একবার দেখেছিলাম, বাসার নিচে দাঁড়িয়ে আছে। নিচে দাঁড়িয়ে আমাদের বারান্দার দিকে তাকিয়ে আছে। আমার চোখাচোখি হতেই তাচ্ছিলের একটা হাসি দিয়ে বেরিয়ে গেল। তারপর থেকে আর দেখিনি। এদিকে ডাক্তার দেখিয়ে আসার পর থেকে রাফি অনেকটা বিজি হয়ে যায় অফিসের কাজ নিয়ে। উপর থেকে অনেক কাজের চাপ এসেছে। এখন মাঝে মাঝে অফিসের কাজ বাসাতেও করে। কাজের চাপে পড়ে ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আনতেও ভুলে গেছে। এভাবে প্রায় সপ্তাহ 2 কেটে গেল। রাফি এখন কিছুটা ফ্রি হয়েছে। হঠাৎ একদিন রাইসার হোস্টেলের ম্যানেজারের ফোন আসে। তিনি আমাকে জানান, কয়েকদিন ধরে একটা ছেলে নাকি রাইসার সাথে দেখা করতে প্রায় যাচ্ছে। ছেলেটার মুখ ভালো করে দেখা যাচ্ছে না, কারণ ছেলেটি যতবার রাইসার সাথে দেখা করতে আসে ততবার মাথায় ক্যাপ আর মুখে রুমাল বেঁধে রাখে। এটা শুনে যেন আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল।
কান দিয়ে যেন আগুনের দমকা হাওয়া বেরোচ্ছে, হাত পা জ্বালা করছে। তাহলে কি রাফি অফিসের কাজের বাহানা দিয়ে রাইসার সাথে দেখা করতে যায়? আমি ম্যানেজারকে বলেছি যদি আবার আসে কোনোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে আমাকে ফোন দেবেন। যতক্ষণ পর্যন্ত আমি না আসি ততক্ষণ পর্যন্ত আপনি রাইসাকে দেখা করতে দেবেন না। তিনি বললেন ঠিক আছে। তার দিন দুয়েক পর হঠাৎ সকাল 9টা-10টার দিকে ম্যানেজারের ফোন আসে। ফোন রিসিভ করতেই ম্যানেজার বলে, ম্যাডাম আজকেও সেই ছেলেটা এসেছে, কিন্তু তার চেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? আজ অন্য আরেকটা লোকও এসেছে। দুইজনেই এসেছে আপনার বোনের সাথে দেখা করতে। আমি ব্যস্ত হয়ে বললাম, কি বলছেন এসব? দুইজন এসেছে মানে? ম্যানেজার বলে, তাদের দেখে তো মনে হচ্ছে তারা একে অপরকে চেনে। যেভাবে দুজন হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করলো একে অপরের সাথে, তাতে করে বোঝা যাচ্ছে এরা দুজন দুজনকে চেনে। আমি বললাম, আমি এখনই আসছি, আমি এসে ফোন করলে আপনি রাইসাকে বের হতে দেবেন। এই বলে আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম হোস্টেলের উদ্দেশ্যে। আমি তো পুরো ভাবনায় ডুবে আছি। দুইজন দেখা করতে গিয়েছে, কিন্তু কে হতে পারে? আমি শিওর একজন রাফি, তাহলে অন্যজন কে? ধাঁধার